কি হয়েছে কি বলো, এত ব্যস্ত কিসের শুনি? অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই দুপুরবেলা দিয়ে গেছে। এখন একবার খোলার সময় হয়নি তোমার? ওটা তো তোমার নামে এসছে, আমার খোলা কি উচিত হবে বলো? পাঁচ বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। আচ্ছা, এই কথাগুলো আমাকে মানায় বলো তো? তুমি সব সময় আমাকে এরকম কথা শোনাও কেন বলো তো? নিজে তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, আমার দিকে একবারও ফিরে তাকাও। কেন মিটিমিটি আমার নামে দোষ দিচ্ছ? সেই বাবা হওয়ার পর থেকে তুমি তো আমার দিকে ঘেঁষোই না। ছাড়ো আমার সব কথা। বলছি, অনলাইনে কি অর্ডার করেছিলে দেখাও। দাঁড়াও দেখাচ্ছি। এটা এটা কার জন্য? কার জন্য? হ্যাঁ, কার জন্য? এবার তোমার জন্য। ধ্যাৎ, এইসব আমি পড়ি নাকি, আমার লজ্জা করে। আরে বাবা, আমার কাছে আবার তোমার কিসের লজ্জা? তবু সময় নষ্ট করো না, যাও ওটা পড়ে এসো। নাও তাড়াতাড়ি যাও, ওটা পড়ে এসো। নেব? হ্যাঁ, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও। যাও। ইছাপুর থানার বিদ্যানপল্লীতে ঘটে যায় এক ডাকাতির ঘটনা, সাথে দুটো খুন। আমরা নেমে পড়ি তদন্তে, কিন্তু তদন্ত করতে করতে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে এই কেসটাতে ডাকাতির জন্য খুন হয়েছে না খুনের জন্য ডাকাতি। এই বিভ্রান্তি থেকে হতবাক হয়ে উঠতে আমাদের বেশি সময় লাগে না যখন আমরা জানলাম সবকিছুর পেছনে গভীর ষড়যন্ত্র। নমস্কার, আমি দেবরাজ মাইতি, ইছাপুর থানার ওসি। আজ আপনাদের দেখাবো ডাকাতি আর খুনের পেছনে এক গভীর ষড়যন্ত্রের গল্প, যেখানে রয়েছে এক নারকীয় অপরাধ। সাবধানে। ভিকটিমের পরিচয়? স্যার, সুনয়না সেন, রাজীব স্যারের স্ত্রী। আচ্ছা, তুমি তো ফোন করে বললে যে দুজনের লাশ পাওয়া গেছে, আর একজন কে? স্যার, রাজীব বাবুর বড় দাদা সুমন সেন। ওনার লাশ ওনার বেডরুমের মধ্যেই আছে, কিন্তু বিছানায় নয়, বেডরুমের দরজার সামনে। ওকে, তো বাড়িতে আর কে কে আছে? স্যার, ওনার 1.5 বছরের একটা বাচ্চা। সে কোথায়? পাশের রুমেই আছে, কিন্তু মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলায় কাজের মাসি কমলা এসে ওকে দেখেছে, আর এখনো ওর কাছেই আছে। ডক্টর, কিভাবে খুন করা হয়েছে বলে মনে হয়? এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে আমার অনুমান শ্বাসরোধ করে মারা হয়েছে। আচ্ছা, তবে স্ট্রাগলিংয়ের কোনো চিহ্ন নেই। ওকে অফিসার, ইফ ইউ ডোন্ট মাইন্ড এক্সকিউজ আস প্লিজ, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। রাধিকা, তুমি একটু ওদিকটা দেখো, আমি তোমাকে ডেকে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ বলুন। অফিসার, ভিকটিমের কাপড়ে হলদে রঙের একটা শুকনো দাগ পাওয়া গেছে। আমার অনুমান ওটা সিমেনের দাগ। তার মানে মৃত্যুর আগে ভিকটিম কারোর সঙ্গে যৌন সম্পর্ক করেছিল? তাই তো মনে হচ্ছে। কোনো জোর জবরদস্তি ছিল না। বেশ, থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম।
রাধিকা, ইয়েস স্যার। দেখো ঘর তো দেখছি একেবারে ওলট পালট করা হয়েছে। হ্যাঁ স্যার, রাজীববাবু বললেন যে ঘরে নাকি ডাকাতি হয়েছে, আর ওনার স্ত্রী আর দাদাকে তারাই খুন করেছে। ওকে, তাহলে চলো আগে রাজীব বাবুর সঙ্গে একবার কথা বলি, হ্যাঁ স্যার চলুন। তারপর আমরা দাদার ঘরটা দেখছি। রাজীব বাবু, দেখুন কিছু মনে করবেন না, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু বিষয়টা গুরুতর, তাই আপনাকে একটু ডিস্টার্ব করতে। না না, ঠিক আছে, বলুন। আচ্ছা, সেদিন ঠিক কি ঘটেছিল আপনি একটুখানি খুলে বলুন তো। আসলে আমি আমার স্ত্রী দুজনে শোবো বলে তোড়জোড় করছিলাম। হঠাৎ হঠাৎ দুজন লোক তড়িঘড়ি দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে পড়ে। কি কে আপনারা? ঘরে আসেন কেন? কি হচ্ছে? কি হচ্ছে? আরে কি হচ্ছে? আরে আরে জানি না স্যার, ওই রুমালে বোধহয় ক্লোরোফর্ম ছিল। আমরা দুজনেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই, আর ওই সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর তছনছ হয়ে আছে, সব অগোছালো। আমার পাশে সুনয়না শুয়ে আছে। আমি ওকে অনেক ডাকলাম, ওকে তোলার চেষ্টা করলাম, কিন্তু ও আর উঠলো না। আচ্ছা, আপনার দাদার খবরটা জানলেন কখন? আমি অনেকক্ষণ ধরে যখন সুনয়নাকে ডাকতে থাকলাম, ও যখন কোনো সাড়া দিল না, তখন আমি ওর নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাস পড়ছে না। তখন বুঝতে পারলাম যে ও আর নেই। আমি তড়িঘড়ি কি করবো বুঝতে না পেরে দাদাকে ডাকতে গেলাম। দাদা! মিস্টার সেন, আপনি বলছেন বাড়িতে ডাকাত জাতীয় কিছু লোক ঢুকেছিল, কজন লোক? স্যার, আমি তো দুজনকে দেখেছিলাম, কিন্তু আমার মনে হয় ওরা আরো অনেক বেশি জন ছিল। তারা ঢুকলে তো দরজা ভেঙে বা অন্য কোনো উপায় ঢুকবে, কিন্তু আপনাদের বাড়ির দরজায় বা অন্য কোথাও কোনো ভাঙা চিহ্ন দেখলাম না। আমার মনে হয় দাদাই দরজা খুলে দিয়েছিল। মানে বুঝলাম না। ম্যাডাম, আসলে বেশ কিছুদিন ধরে আমাদের বাড়ি কলিং বেলটা খারাপ হয়ে পড়ে আছে, আর ওই সময় যতদূর আমার মনে হয় দাদা খাওয়ার পরে পায়চারি করছিল, দরজার ঠকঠাক আওয়াজ পেয়েই ওই দরজাটা খুলে দিয়েছিল। সে কি অত রাতে? আসলে ম্যাডাম, আমার দাদা আর 5টা মানুষের মতো নয়। এর মানে এটা নয় যে উনি মানসিক ভারসাম্যহীন, আসলে উনি একটু অন্যরকম মানুষ, অন্য জগতের মানুষ। কীরকম? আসলে উনি কবি ছিলেন, সারাক্ষণ ওই কবিতার মধ্যেই ডুবে থাকতেন। খেতে ভুলে যেতেন, ওষুধ খেতে ভুলে যেতেন, চান করতে ভুলে যেতেন, লাইট জ্বালাতে ভুলে যেতেন, লাইট বন্ধ করতে ভুলে যেতেন, কোনো কিছুই গুরুত্ব দিতেন না। রাতে খাওয়ার পরে ওই ঘরে পায়চারি করতেন, আর সারাক্ষণ ওই বিড়বিড় করে কবিতা আওড়াতেন। আমি জানি না, তবে আন্দাজ করতে পারি উনি হয়তো পায়চারি করছিলেন, আর ওই পায়চারি করার সময় দরজায় ঠকঠক আওয়াজ শুনে দরজাটা খুলে দেয়, আর ঠিক সেই সময় ওরা ঘরে ঢুকে পড়ে। উনি যেরকম মানুষ আপনি বলছেন, তাতে এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ডাকাতরা যদি ওনাকে মারারই হয়, তাহলে এই ঘরেই তো মারতে পারতো। হয়তো সেটা পারতো, তবে হয়তো এমন হয়েছে যে ডাকাতরা দাদাকে ছেড়ে দাদার ঘরের দিকে যাচ্ছিল। দাদা আবার দাদার বইপত্রের প্রতি না প্রচণ্ড সেন্সিটিভ। ওই দাদা হয়তো ভেবেছে যে দাদার বইপত্রগুলো ওরা খেটে ফেলবে, তাই তড়িঘড়ি ঘরে ঢুকতে যায়, আর সেই সময় হয়তো দাদাকে ওরা মেরে ফেলে। আপনি কিন্তু খুব ভালো আন্দাজ করতে পারেন রাজীব বাবু। না না, এমনটা না, হয়তো আমি যেটা বলছি সবটাই ভুল, হয়তো অন্য কিছু হয়েছে। সেটাও হতে পারে। আচ্ছা, আপনি আর আপনার স্ত্রী একটা ঘরেই ঘুমান, তাহলে আপনার ছেলের কাছে কে ঘুমায়? আসলে আমরা প্রতিদিন এক ঘরে ঘুমাই না। বাবাই হওয়ার পর থেকে সুনয়না ছেলেকে নিয়ে অন্য ঘরে ঘুমায়। ওই মাঝে মাঝে ওকে ঘুম পাড়িয়ে আমার ঘরে আসে, কিছুক্ষণ সময় কাটায়, তারপর আবার চলে যায়। এই যেমন কাল ওর জন্য অনলাইন থেকে একটা গিফট আনিয়েছিলাম, ওই জন্য এই ঘরে ডেকেছিলাম। কি গিফট? ও এখন যে পোশাকটা পরে আছে ওটাই। তারপর দুজন কোয়ালিটি টাইম কাটাই। ও বললো ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছে, আরও ঘন্টাখানেক এখানে থেকে তারপরে ঘরে চলে যাবে। তারপরে তো দুজন ডাকাত। আচ্ছা, আপনাদের তিনজনকে একইভাবে ওরা অজ্ঞান করলো, কিন্তু মারবার সময় আপনাকে বাদ দিল কেন? আমি সেটা ঠিক জানি না স্যার। আসলে ওরা দাদাকে কিভাবে মেরেছে
আমি তো সেটাও জানি না। তাছাড়া আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সুনয়নার সঙ্গে আর কোনো বচসা বা আরও কিছু ঘটেছে কিনা আমি ঠিক জানি না। বাই দ্য ওয়ে, ডাকাতরা আসার আগে আপনারা কোয়ালিটি টাইম কাটিয়েছিলেন বলছিলেন। আপনাদের মধ্যে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল? আসলে এই কথাটা বলছি তার কারণ সুনয়না দেবীর পোশাকে সিমেনের অস্তিত্ব পাওয়া গেছে। আমাদের আরও কয়েকটি প্রশ্ন করার আছে রাজীব বাবু, আশা করি আপনি সহযোগিতা করবেন। নিশ্চয়ই জিজ্ঞাসা করুন। আমাকে জিজ্ঞেস করে যদি আমার দাদার এবং আমার স্ত্রীর খুনিদের হদিশ পান সেটা তো আমারই ভালো, আর আমি চাই ওরা শাস্তি পাক। আপনার স্ত্রীর সঙ্গে কি বাইরের কারোর অতিরিক্ত সম্পর্ক ছিল? একদমই না, আমাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের ছেলে বেশি দিন বয়স না, মাত্র 1.5 বছর। আমরা তো হ্যাপি ফ্যামিলি। আপনি কি কাজ করেন? আমাদের প্রিন্টিংয়ের ব্যবসা আছে। গোটা দেশ জুড়ে আমাদের প্রিন্টিং এবং ডিজাইনের ম্যাটেরিয়াল সাপ্লাই হয়। যেমন? এই ধরুন মার্কেটিংয়ের জন্য পোস্টার, ব্যানার, লিফলেট, ক্যালেন্ডার, আরও কিছু। বাহ বাহ, তার মানে আপনার ব্যবসা তো বেশ বড়ই বলতে হবে। হ্যাঁ, ওই 24 ঘন্টায় কাজ হয়। সব মিলিয়ে প্রায় 120-125টা স্টাফ আছে। বাড়িতে আপনি পরিবারকে সময় দিতে পারেন? হ্যাঁ, সেটা ঠিক করে হয় না। আসলে সুনন্দা সবটা ম্যানেজ করে নেয়। এখন তো পরিবার বলতে কিছুই রইল না। কেন? আপনার ছেলে? আপনার তো এখন আরও দায়িত্ব বেড়ে গেল। সেই। ওকে রাজীব বাবু, আপাতত তাহলে এটুকুই। পরে আপনাকে দরকার হলে আমরা আবার আসবো। নিশ্চয়ই। রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি আপাতত লাশ দুটোকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। তারপর বাকি কথা থানায় হচ্ছে, কেমন? ঠিক আছে। কমলা মাসির সঙ্গে কথা বলেছি স্যার, বিশেষ কিছু আমি জানতে পারিনি। উনি সকালে আসেন, বাসন মাজেন, ঘর মোছেন, তারপরে চলে যান। বাড়ির খবর বিশেষ কিছু জানেন না। আর রান্না বান্না কে করেন? স্যার আপাতত সুনয়নাই করতো, এখন কে করবে সেটা স্যার জানি না। কমলা মাসি ছাড়া আর কোনো বাইরের কেউ আছে যারা কাজের সূত্রে সেনবাড়ির সঙ্গে যুক্ত? না স্যার, সেরকম কেউ নেই। আগে পেপারওয়ালা আসতেন, এখন সেও আসে না, কারণ পেপার পড়ার কেউ নেই তাই। তবে সেই পেপারওয়ালা আসে 15 দিন পর পর ম্যাগাজিন দিতে। বাড়ির আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা দেখেছো? না স্যার। বাড়ির সবার ফোন নাম্বার নিয়ে রেখেছো? হ্যাঁ স্যার, আমি টেকনিক্যাল টিমের কাছে কল লিস্ট বের করার জন্য পাঠিয়ে দিয়েছি। গুড। স্যার, আপনি চলে যাওয়ার পর সুনয়নার মা আর দাদা এসেছিল। স্যার আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওরা সুনয়নার শ্বশুরবাড়ি নিয়ে নিশ্চিন্ত। রাজীবের মতো ভালো জামাই নাকি হয় না। রাজীব ভীষণ কেয়ারিং এবং রেসপন্সিবল। আমারও রাজীবের সঙ্গে কথা বলে খুব একটা খারাপ বলে মনে হয়নি, তবে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিচ্ছি না। কার মনে কি লুকিয়ে আছে সেটা তো আর বলা যায় না। না স্যার, ফরেন্সিক টিম চলে যাওয়ার পর আমি রাজীব বাবুকে দিয়ে টাকা পয়সা চেক করিয়েছি। ওনার মতে 22,000 টাকা আর একটা ঘড়ি চুরি গেছে। এত কিছু করে দুজনকে খুন করে ডাকাতরা শুধুমাত্র 22,000 টাকা ক্যাশ আর একটা ঘড়ি নিতে এসেছিল? স্যার এ কথা আমি রাজীব বাবুকে জিজ্ঞাসা করেছি, কিন্তু উনি বললেন উনি ক্যাশের থেকে আজকাল অনলাইনে টাকা পয়সা বেশি ডিলিং করেন, আর গয়নাগাটি সব ব্যাংকের লকারে আছে। রাধিকা, তুমি তোমার সোর্স অ্যাক্টিভ করে দেখো তো, ডাকাতির প্ল্যানটা কাদের ছিল। ওকে স্যার। হ্যাঁ, ভালো কথা। ওই বাচ্চাটার কি হলো? স্যার বাচ্চাটিকে আপাতত সুনয়নার মা আর দাদা ওদের বাড়িতেই নিয়ে গেছে। ভালো করেছে। ওই বাড়িতে থাকলে ওর যত্ন আত্মীর সমস্যা হতো। একটা ব্যাপার খেয়াল করেছেন স্যার, রাজীব বাবু কিন্তু বাচ্চাটির ব্যাপারে খুব উদাসীন। আমিও সেটা লক্ষ্য করেছি। সবেমাত্র মা হারিয়েছে স্যার। রাজীব বাবু কিন্তু বাচ্চাটির প্রতি আর একটু কেয়ারিং হওয়া উচিত ছিল। তুমি ঠিকই বলেছো। যাও, তোমাকে যেটা বললাম সেটা করো। ওকে স্যার। ডাকাতি, সেই সাথে দুটো খুন, পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই সব ধরনের নেটওয়ার্ক অন করে দিলাম আমরা। দাদা, কিরে রাজীব, হায়। ওষুধ খেয়েছিস? ওষুধ? কিসের ওষুধ? তোর হাই কোলেস্ট্রল, হাই প্রেশার, আর তুই বলছিস কিসের ওষুধ? ওসব ওষুধ তো ওষুধ বাদ দে তো। তোর না আজকে প্রথম বিবাহবার্ষিকী, তোদের জন্য আমি একটা কবিতা লিখেছি। ডাক, বৌমাকে ডাক। হ্যাঁ রে দাদা, তোর নিজের ওষুধের কথা তোর মনে থাকে না, এদিকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী তোর মনে আছে? আরে ওষুধ খাওয়া মানে তো বিষ গ্রহণ করা, আর বিবাহবার্ষিকী হলো উৎসবের উদযাপন। একটা ভালো জিনিস ছেড়ে একটা খারাপ জিনিসকে মনে রাখবো। ডাক বৌমাকে। আরে কি গো, কোথায় গেলে? আরে দাদা তোমাকে ডাকছে। হ্যাঁ বলো। এসো দাদা, বল কি কবিতা লিখেছিস? হ্যাঁ, 'তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার নিবেদন'। আরে বাহ, খুব সুন্দর। 'তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার নিবেদন'। হ্যাঁ, 'তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার নিবেদন'। হ্যাঁ, 'তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার নিবেদন'। তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার নিবেদন।
মনের সাথে মনের কথায় কেটে গেল বছর খানেক, সুতোর সাথে সুতো জুড়ে কেটে গেল বছর খানেক। দুই মানুষের এক দেশে শাখা সিঁদুরের অভ্যেসে কেটে গেল বছর খানেক। বছর মানে তো আজ থেকে কাল, যুগ যুগান্ত বাকি। শুভ ইচ্ছে শুভ সূচনায় বিবাহ বার্ষিকী। বাহ, আজি ভালো লাগলো? খুব সুন্দর। স্যার, হ্যাঁ এসো। স্যার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। আমার মন বলছে কিছু টুইস্ট আছে, তাই না? স্যার টুইস্ট নয়, বড় টুইস্ট আছে। যাও তো দেখি, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, রাজীববাবু বলেছিলেন যে ওনাকে আর ওনার স্ত্রীকে মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করা হয়েছিল, আর সেই রুমালে নাকি ক্লোরোফর্ম ছিল। অথচ ফরেন্সিক রিপোর্ট বলছে সুনয়না দেবীর বডিতে কোনো ক্লোরোফর্ম জাতীয় কেমিক্যালের ট্রেস পাওয়া যায়নি। শুধু তাই না, তাকে ইনহেল করিয়ে বা গন্ধ শুকিয়ে অজ্ঞান করা হয়েছে এমন কোনো সূত্রও পাওয়া যায়নি। ইনফ্যাক্ট তাকে অজ্ঞান করাই হয়নি, একটা শক্তিশালী সেলিটিভ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা মানুষকে অজ্ঞান লেভেলে অচেতন করে দেওয়া হয়। আর দেখো, একই ওষুধ খাওয়ানো হয়েছে রাজীব সেনের দাদা সুমন সেনকে। তবে দেখো, সুমন সেনকে ওষুধ খাওয়ানো হয়েছে সুনয়না দেবীকে ওষুধ খাওয়ানোর 37 মিনিট আগে। স্যার, দুজনকে শ্বাসরোধ করে মারা হয়েছে, কিন্তু মৃত্যুর টাইম উল্টো। আগে মারা হয়েছে সুনয়না সেনকে, তারপরে মারা হয়েছে সুমন সেনকে। দুটো মৃত্যুর মধ্যে গ্যাপ 7 মিনিট। এ থেকে কি বুঝছো রাধিকা? রাজীব সেন আমাদের মিথ্যে বলেছে। তাছাড়া আমি সোর্সের মাধ্যমে খবর পেয়েছি ও বাড়িতে কোনো ডাকাতিই হয়নি, ডাকাতির পুরো গল্পটাই মিথ্যে। তার মানে বোঝা যাচ্ছে রাজীব সেন প্রায় সবই মিথ্যে বলেছে আমাদের, আর যে মিথ্যে বলে সে কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত। রাজীব সেন বলেছিল যে তাকেও নাকি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। তো আমরা রাজীব সেনের রক্ত পরীক্ষা করতে পারি না? তাহলে তো স্যার স্পষ্ট হয়ে যাবে ওর শরীরে ক্লোরোফর্মের ট্রেস আছে কিনা। ওতে কোনো লাভ হবে না। যদি ক্লোরোফর্ম দেওয়া হয়েও থাকে তাহলে কোনো ট্রেস পাওয়া যাবে না। কেন স্যার? কারণ ক্লোরোফর্ম দ্রুত বাষ্পীভূত বা মেটাবোলাইজড হয়ে যায়। মাত্র 2 ঘন্টার মধ্যে মানুষের নিঃশ্বাস বা মূত্রের মাধ্যমে সমস্ত ট্রেস বেরিয়ে যায়। তবে এটা তো ঠিক যে রাজীব সেনই তার স্ত্রী আর দাদাকে মেরেছে। তবে এখনও সেটা প্রমাণিত সত্য নয়, কারণ আমাদের কাছে কোনো স্ট্রং এভিডেন্স নেই। তাহলে আমাদের এখন কি করণীয় স্যার? দেখো, সুনয়না সেন আর সুমন সেনকে অচেতনভাবে ঘুম পাড়ানোর জন্য যে সিডেটিভটা ইউজ করা হয়েছে সেটা লোকাল কোনো মেডিসিন শপে পাওয়া যায় না। ভীষণ রেয়ার টাইপের সিডেটিভ। এটা ওই হাসপাতাল চত্বরের কিছু মেডিকেল শপে পাওয়া যায়। তো আমাদের হাসপাতাল চত্বরের মেডিকেল শপগুলোতে ভালো করে খোঁজ নিতে হবে যে গত 15 দিনে কারা কারা এই সিডেটিভটা বিক্রি করেছে এবং কোন ডাক্তারের প্রেসক্রিপশনে। রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েট টিম নিয়ে বেরিয়ে পড়ো। আর আমাদের এরিয়ায় তো মাত্র 2টো হাসপাতাল আছে, তুমি হাসপাতাল চত্বরের মেডিকেল শপগুলোতে ভালো করে খোঁজ নাও। ইমিডিয়েট রাধিকা, আমাদের যত দ্রুত সম্ভব কাজটা সারতে হবে। ওকে স্যার। সুমন সেন আর সুনয়না সেনকে একই সিডেটিভ দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল। যে সিডেটিভ ব্যবহার করা হয়েছিল সেটা সত্যি খুব রেয়ার। শুধুমাত্র বড় হাসপাতাল এরিয়ার বেশ কিছু মেডিসিন শপে এই সিডেটিভ কিনতে পাওয়া যায়, তাও আবার সব দোকানে নয়। শুধু তাই নয়, এই সিডেটিভ সহজে কোনো ডাক্তার প্রেসক্রাইব করতে চায় না। এই সিডেটিভ ব্যবহার করা হয় সেই সব রোগীদের ক্ষেত্রে যাদের অ্যানাস্থেসিয়া প্রয়োজন, অথচ যাদের প্রবল শ্বাসকষ্ট আছে। অ্যানাস্থেসিয়া দিলে যাদের ক্ষেত্রে বিপদ হতে পারে। আমাদের এসআই তার টিম নিয়ে সমস্ত দোকানে খোঁজ চালায়। মাত্র 3টে দোকান থেকে গত 15 দিনে এই সিডেটিভ বিক্রি হয়েছে। 3টেই প্রেসক্রিপশন দেখিয়ে। 3টে প্রেসক্রিপশনের মধ্যে 2টো প্রেসক্রিপশনে যে ডাক্তারের রেফারেন্স আছে তারা হাসপাতালের রেজিস্টার্ড ডাক্তার। বাকি একটা প্রেসক্রিপশনে যে ডাক্তারের নাম উল্লেখ আছে তার নাম ডাক্তার অনন্ত সিনহা। আমাদের টিম এরপর খোঁজ চালিয়ে ওই নামের কোনো ডাক্তারের খোঁজ পায়নি। সেই সময় আমাদের এসআই একটা বুদ্ধির কাজ করলো। দোকানদারের কাছে ওই ওষুধের কাস্টমারের অনলাইন পেমেন্ট ডিটেলটা নিয়ে নিল। পেমেন্টটা ইউপিআইতে হয়েছিল, ফলে সরাসরি ওই কাস্টমারের ফোন নাম্বার চলে এলো আমাদের হাতে। আমরা যা আন্দাজ করেছিলাম তাই। এই ফোন নাম্বারটার কারো নয়, রাজীব সেনের। ব্যাস, আমরা আর দেরি না করে রাজীব সেনকে তুলে আনলাম থানায়। দেখুন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অভিজ্ঞ সিনিয়ররা বলেন যে পুলিশদের সেন্টিমেন্টাল হতে নেই। আপনি আপনার দাদাকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সেই জন্য আপনার প্রতি আমাদের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল। ফলে এখনও আপনার সঙ্গে আপনি সম্বোধন করে কথা বলছি।
ভদ্র ব্যবহার করছি, কিন্তু এখনো যদি আপনি চুপ করে থাকেন বা মিথ্যে কথা বলেন, আমরা কিন্তু আপনাকে রেয়াত করব না। হয় কাঁচা খিস্তি দেবো, নাহলে কিন্তু উদম কেলাবো। পুলিশ কিন্তু প্রয়োজনে সব পারে। না না, এবার যেটা বলবো সত্যিই বলবো। ডক্টর অনন্ত সিনহাকে ওই নামে কেউ নেই। আসলে আমি পিনিটি সাধারণ হসপিটাল থেকে একটা ওই ফলস লেটারহেড বার করেছিলাম। সেটাতে নিজের হাতে প্রেসক্রিপশন লিখে ওই ডক্টর অনন্ত সিনহার নামে রেফারেন্স করে নিহার দত্ত হসপিটালের পাশে ডায়মন্ড মেডিকেল থেকে মেডিসিনগুলো কিনেছিলাম। ওষুধের নামটা কোত্থেকে জানলে? ইন্টারনেট থেকে। তারপর তারপর প্ল্যানিংগুলো সাজিয়ে রেখেছিলাম। 5-6 দিন পর রাতে খাওয়া দাওয়ার পর আমি দাদার রুমে গিয়েছিলাম। দাদা আসবো? আরে আরে আয় আয় আয়। হ্যাঁ, আমার ঘরে আসার জন্য তোকে পারমিশন নিতে হবে। কি করছিস? একটা কবিতা লিখছিলাম, কটা লাইন লিখেছি, শুনবি? শোন। রাতের পাখিরা যখন ডানা ঝাপটায়, কালো মেঘগুলো তখন নেমে আসে অনেকখানি নিচে। কয়েকটা মেঘ আমার জানলার পাশে এসে বলে, আমায় ডাকে। অনেক তো হলো জীবনের যাপন, অনেক জমা হলো পাপ। চল আমাদের হাত ধরে আকাশের পথে উড়ে যাই, সাঁতার কাটি, ঘুরে বেড়াই, আর তারপর একদিন তোকে নিয়ে ঝরে পড়বো বৃষ্টি হয়ে। কয়েক ফোঁটা নিশ্চয়ই পড়বে তোর প্রিয় ধানসিঁড়ির মেঠো রাস্তায়। কেমন লাগলো? দেখ, আমি তো তোর কবিতার ভাষা বুঝি না, তবে শুনে ভালো লাগলো। ভাবছি আজকে রাত জেগে কবিতাটা শেষ করব। না, একদম না। তুই এখন ঘুমাবি, বাকিটা কাল সকালে লিখবি। আরে কবিতা ফেলে রাখতে নেই, অসম্পূর্ণ হয়ে থাকে। থাক অসম্পূর্ণ। তুই এখন ঘুমাবি। রাতে খেয়েছিস? হ্যাঁ, আধ ঘন্টা আগে। হ্যাঁ ঠিক আছে, শুবি চল। ওষুধ খেয়েছিস? ওষুধ? এই রে, না রে, ভুলে গেছি। দাঁড়া। নে। হ্যাঁ, চল এবার ঘুমাবি, চল। যাচ্ছি 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 না, আগে ওঠ। বাহ, তোরা আমাকে এতটা শাসন করিস না। বাবারে। আর রাত জাগবি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আজও কি তুমি ও ঘরেই শোবে? রোজই তো তাই শুই, এটা আবার নতুন কি কথা? আজকাল তুমি তো আমাকে ঠিক করে সঙ্গই দাও না। আমি সময় দিই না, নাকি তুমি নিজেই ব্যস্ত থাকো? বাবাই হওয়ার আগে তুমি তো মা হওয়ার জন্য পাগল হয়ে গেছিলে, আর বাবাই পেটে আসার পর তুমি আমাকে সঙ্গই দাও না। এভাবে বলো না, তুই বোঝোই না যে একটা বাচ্চা মানুষ করতে কতটা ঝক্কি। অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। জানি, দুপুরে এসছে। যাও তাড়াতাড়ি ও ঘরে কাজ মিটিয়ে এ ঘরে এসো। আচ্ছা। দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে। অনলাইন থেকে আসা প্যাকেটটা খুলবো বলে ওটা হাতে নিয়ে আমি সুনয়নার জন্য ওয়েট করছিলাম। তার কিছুক্ষণ পর সুনয়না এলো। কি হয়েছে কি বলো, এত ব্যস্ত কিসের শুনি? অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই দুপুরবেলা দিয়ে গেছে। এখন একবার খোলার সময় হয়নি তোমার? ওটা তো তোমার নামে এসছে, আমার খোলা কি উচিত হবে বলো? 5 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। আচ্ছা, এই কথাগুলো আমাকে মানায় বলো তো? তুমি সব সময় আমাকে এরকম কথা শোনাও কেন বলো তো? নিজে তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, আমার দিকে একবারও ফিরে তাকাও। কেন মিছিমিছি আমার নামে দোষ দিচ্ছ?
সেই বাবা হওয়ার পর থেকে তুমি তো আমার দিকে ঘেঁষোই না। ছাড়ো আমার সব কথা। বলছি অনলাইনে কি অর্ডার করেছিলে দেখাও। দাঁড়াও দেখাচ্ছি। এটা এটা কার জন্য? কার জন্য? হ্যাঁ কার জন্য? এবার তোমার জন্যে। দেখ এইসব আমি পড়ি নাকি, আমার লজ্জা করে। আরে বাবা, আমার কাছে আবার তোমার কিসের লজ্জা? তবু সময় নষ্ট করো না, যাও ওটা পড়ে এসো। নাও তাড়াতাড়ি যাও, ওটা পড়ে এসো। নেব? হ্যাঁ, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও। যাও। আচ্ছা, আজকে তোমাদের পুরো সম্পর্কটাই হলো প্রোটেকশন ছাড়া। তোমার এখন রিস্ক টাইম চলছে, তাই না? এখন কিন্তু প্রেগনেন্ট হলে হবে না, বাবা এখন অনেক ছোট। না না, কিছু হবে না। আমার কিন্তু রিস্ক লাগছে। বললাম তো কিছু হবে না। আর তাছাড়া এই মুহূর্তে না আমি বাবা হতে চাই না। আরে বাবা, আমি তো বলছি কিছু হবে না, তুমি তো টেনশন করছো কেন? ব্যাপার বলো তো, তোমার তো দেখছি তোমার বড় পুরুষত্ব নিয়ে কোনো বিশ্বাসই নেই। কি যাতা বলছো বলো তো। আচ্ছা ঠিক আছে, কাল বাপিদার দোকান থেকে পিল কিনে খেয়ে নেবো, হয়েছে? পিল কিনতে হবে কেন? পিল আমার কাছেই আছে। আজকাল তুমি পিল নিয়ে ঘুরে বেড়াও? আরে না না, তেমন কিছু না। আসলে আমি আগে থেকেই জানতাম তোমার ড্রেসটা আসবে, আর আমাদের মধ্যেও কিছু একটা হবে, তাই বাড়িতে আসার আগে পিলটা কিনে নিয়েই ঢুকেছিলাম। ইস কি অসভ্য। ঠিক আছে দাও, খাচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি। বউয়ের প্রতি তো দেখছি ভালোবাসা বেড়ে গেছে। আমি যাই, বাবা এই ঘরে একা আছে। শোনো না, বাবা তো ঘরে ঘুমাচ্ছে, তাছাড়া যদি জেগে যেত তাহলে তো কাঁদতো। আর থাকুন 1 ঘন্টা আমার সঙ্গে। তুমি তো দেখছি সেই আগের মতন হয়ে গেছো। আমি আগের মতোই ছিলাম আর আছি। তুমি মা হওয়ার নেশা ভুলে গেছো। মানে? মানে আর কিচ্ছু না। ওষুধের জেরে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো সুনয়না। আমি আর দেরি করলাম না, অনলাইন থেকে আসা ওই প্লাস্টিক প্যাকেটটা নিয়ে আমি ওর কাজটা সেরে ফেললাম। তার আগে কিনে আনা গ্লাভসটা হাতে পরে নিয়েছিল। এরপর যাই দাদার ঘরে, গিয়ে দেখি দাদা অচেতন অবস্থায় ঘুমাচ্ছে। দাদাকে ঠিক একইভাবে প্লাস্টিক প্যাকেটটার মধ্যে দাদার মাথাটা ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে মারি।
ধুর, ওটা আবার কান্নাকাটি শুরু করলো কেন? সহ্য হচ্ছে না। না, বসে থাকলে হবে না, পুলিশকে বলতে হবে বাড়িতে ডাকাত এসেছিল, ডাকাত এসে দুজনকে মেরে দিয়ে চলে গেল। এটা তো কেউ বিশ্বাস করবে না। বাড়ি ঘর একটু ওলট পালট করে রাখতে হবে, তারপর গ্লাভস প্যাকেট সব দূরের ট্রেনে গিয়ে ফেলে আসতে হবে। যা করতে হবে সব এই রাতের মধ্যেই করতে হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন না? খুব ভালোবাসতাম। আপনার দাদাকে ভালোবাসতেন না? খুব ভালোবাসতাম। তাহলে এত কিছু কেন? এত অভিনয়? কারণ আমি এই বাচ্চাটাকে সহ্য করতে পারতাম না। ওর কান্নার আওয়াজ শুনে না নিজের প্রতি ঘেন্না হতো। আর ওকে দেখলে আমার গা হাত পা রিডি করে জ্বলে উঠতো। কেন? বাবাই তো আপনার নিজের ছেলে। সেসব জানতে গেলে আপনাকে আরো কিছুটা গল্প শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন অভিনয় কাকে বলে। শোনান। আমার আর সুনয়নার সম্পর্ক খুব ভালো ছিল। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সুনয়না মা হওয়ার জন্য কেমন ক্ষেপে উঠল। আমরা বছর দুয়েক চেষ্টা করেছিলাম, কিন্তু ও মা হতে পারেনি। আমরা অনেক ডক্টর দেখিয়েছি, কোনো লাভ হয়। তারপর 3.25 বছর আগে সুনয়না কনসিভ করল। তারপর থেকেই সুনয়না আমার প্রতি ব্যবহারটা পুরো পাল্টে গেল। কি হলো কি? ছাড়ো। আমি তোমার বউকে একটু আদর করতে পারি না? না, পারো না। আমার পারমিশন ছাড়া তুমি সেটা করতে পারো না। তোমার বউ হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট, এখন আমি মা হতে চলেছি। আমি প্রেগনেন্ট। সবে তো 1 মাস। 1 মাস হয়েছে তো কি হয়েছে? তুমি আমাকে ছবে না। বাবা, আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছি। আমি তো অফিস বেরোনোর আগে তোমাকে একটু আদর করতে চাইছিলাম। না, আমি চাইছি না। তুমি আমাকে ছবে না। তুমি ছুলে আমার অস্বস্তি হয়। আমি তোমার স্বামী, শোনা না? স্বামী হয়েছে তো কি হয়েছে? তুমি আমার মাথা কিনে নিয়েছো নাকি? আমার পারমিশন ছাড়া তুমি আমার আশেপাশেও ঘেঁচতে পারো না। তোমার কোনো অধিকার নেই। আরে বাবা, এখানে অধিকার অনধিকারের প্রশ্নটাই বা আশা করছে কি? যেটা বললাম মাথায় রেখো, নইলে কিন্তু আমি পুলিশকে বলতে বাধ্য হব। তোমার গর্ভে আমার সন্তান, আর তুমি এইভাবে কেন কথা বলছো? কি বললাম শুনতে পেলে না? এটা মাথায় রেখো, নইলে কিন্তু এর ফল ভালো হবে না। অফিস থেকে ফেরার পর সেদিন সুনয়না আমায় বলল ও এবার থেকে আলাদা সবে। আমার সঙ্গে সম্পর্ক যা আছে আছে, কিন্তু এবার থেকে আর কোনো শারীরিক সম্পর্ক থাকবে না আমাদের। আর সেই দিন থেকে ওর বিছানা হলো আমার পাশের রুম। আর সেই থেকে আমার বেডরুমে আমি রাতের পর রাত একা শুতে লাগলাম। কি হলো? চুপ করে গেলেন যে? তারপর আমার সঙ্গে দেখা হলো কৌশিকী। কৌশিকীকে? 30 বছর বয়সী একজন সুন্দরী, স্মার্ট, ডিভোর্সি মহিলা। আমাদের অফিসে ডিজাইনার হিসেবে জয়েন করেছিল। কাজে কর্মে যেমন চৌকস, তেমন স্মার্ট কথাবার্তায়। কদিনের মধ্যেই ও আমার সঙ্গে বেশ মাখামাখিভাবে মিশতে শুরু করলো। স্যার, এসো। জেনেভা প্রোডাক্ট নতুন যে পপকর্নটা লঞ্চ করছে, ওর প্যাকেটের ডিজাইনটা এভাবে ভেবেছি। পপ যে লেখাটা রয়েছে এটা বড় করে থাকবে, আর কর্ন লেখাটা নিচে ছোট করে থাকবে। I have no issue, sir. ভাবছিলাম এই যে দুটো পি আর ও লেখাটা রয়েছে, এই মাঝখানে 3টে শিশুর খুশি মুখ, আর নিচে যেখানে কর্ন লেখাটা রয়েছে ওখানে চারিদিকে কর্নের ছবি ছড়ানো থাকবে। আমি তৃষ্ণার্ত ছিলাম।
সুনয়নের রিজেকশন আমাকে খ্যাপা কুকুর বানিয়ে তুলেছিল। এদিকে কৌশিকের শরীরের জালে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলাম। সেই থেকে চলতে থাকলো আমার আর কৌশিকের অবাধ সম্পর্ক। প্রায় নিয়মিতই আমরা চলে যেতাম ওর ফাঁকা ফ্ল্যাটে। দীর্ঘদিন ধরে চলতে থাকলো আমাদের সম্পর্ক, অবাধ সম্পর্ক। এদিকে সুনয়নার সন্তান হলো। আমি উদাসীন, নিজের থেকে তো বটেই, সন্তানের থেকেও আমাকে সবসময় দূরে দূরে রাখতো। আমি কোনো প্রশ্ন করতাম না, কারণ আমি তখন কৌশিকীর নেশায় বুঁদ হয়ে আছি। আমার আর কৌশিকের সম্পর্ক প্রায় 2 বছর চলল। তারপর একদিন ও আমার চেম্বারে এলো। সেদিন তার অন্য রূপ। স্যার, এসো। বলো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব চাপা গলায় আলোচনা করব, কারণ আপনার চেম্বারের বাইরে কোম্পানি স্টাফরা রয়েছে। ওরা যদি শুনে ফেলে, আপনি তো বিপদে পড়বেনই, আপনার মান সম্মানটাও ধূলিসাৎ হয়ে যাবে। মানে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, আমি আপনাকে বোঝাচ্ছি, সব বুঝে যাবেন। আপনি প্রথমেই আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করুন। ক্যাশ চাইলে ক্যাশও দিতে পারেন। কেন? এটা কিসের জন্য? দেখুন স্যার, আপনার কোম্পানিতে আমি ডিজাইনিংয়ের কাজ করি, তার জন্য স্যালারি পাই। কিন্তু এই লাস্ট 2 বছর ধরে আপনি যে আমার শরীরটাকে ভোগ করছেন, তার দাম কে দেবে? হাউ ডেয়ার ইউ! আস্তে আস্তে, প্রথমেই বললাম না, চেঁচাবেন না, চেঁচালে আপনারই ক্ষতি। তার চেয়ে বরং আপনি আমাকে টাকাটা চুপচাপ দিয়ে দিন, আমিও কাজে বসে যাই। যদি না দিই? না দিলে আমি আপনার এগেনস্টে মলেস্টেশনের কেস করব, আপনি জেলের ভাত খাবেন। আমি আমার এক্স হাজবেন্ডকে এখনো নাকানি চোবানি খাওয়াচ্ছি। বেচারা অ্যালুমিনির টাকা জোগাড় করতে করতে জুতোর শুকতলা খুলে যাচ্ছে। জানিনি তো মেয়েদের পক্ষে আইন এখন কতটা স্ট্রং। তোমাদের মতো মেয়েরা না আইনকে খেলনা হিসেবে ব্যবহার করে, আর যাদের জন্য এই আইন তারাই এর কোনো সুবিধা পায় না। বেশি জ্ঞান দেবেন না, টাকাটা ছাড়ুন। আপনি বেঁচে গেলেন আপনি অসুস্থ বলে, না হলে আপনাকে আরো অনেক বড় জালে ফাঁসাতাম। আমি অসুস্থ? আমি কিসে অসুস্থ? আমার কি ইচ্ছে ছিল জানেন? আপনার ছোঁয়ায় আমি প্রেগনেন্ট হব, তারপর মা হব, তারপর সমস্ত সম্পত্তি আমি হাতিয়ে নেব। শুধু হলো না আপনি অসুস্থ বলে। আমি আবারও জিজ্ঞাসা করছি, আমি কিসে অসুস্থ? আপনি সত্যিই জানেন না? না। আপনার স্পার্ম কাউন্ট ভীষণ লো স্যার, আপনি নপুংসক, কোনোদিন বাবা হওয়ার ক্ষমতা নেই আপনার। থমকে গেলেন কেন? ও শুনেছি আপনার নাকি একটা ছেলে আছে, খোঁজ নিয়ে দেখুন স্যার, ছেলেটা নিশ্চয়ই অন্য কারণ, আপনার তো একদমই নয়। এত কি ভাবছেন স্যার? আচ্ছা ভাবুন ভাবুন, কিন্তু একটু তাড়াতাড়ি। আপনাকে 2 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে টাকাটা যেন আমার অ্যাকাউন্টে চলে আসে। টাকাটা দিয়ে ঘাট থেকে কৌশিকের ঝামেলাটা নামিয়ে ফেললাম। মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরতে থাকলো, ছেলেটা কে? মানে বাবাইয়ের বাবা কে? ভাবছিলাম সুনয়নাকে সরাসরি প্রশ্ন করি, কিন্তু পেরে উঠছিলাম না। রাতের ঘুম চলে গেল। এরকমই একদিন রাতে ঘর থেকে বেরিয়ে পায়চারি করছিল, হঠাৎ দাদার ঘর থেকে কথার আওয়াজ এলো। আমি দরজার বাইরে কান পাতলাম। দেখো বৌমা, তুমি মা হওয়ার জন্য তৃষ্ণার্ত ছিলে। কেঁদে কেঁদে আমার কাছে এসে বলেছিলে তুমি মা হতে চাও, কিন্তু তোমার এই মাতৃত্বের সুখ আমার ভাই দিতে অপারগ। তাই আমি তোমার সাথে সম্ভব করেছি, কিন্তু এরপর বহুবার তুমি জোর করে আমার সাথে সম্ভব করিয়েছো। হ্যাঁ, আপনার ভাই নপুংসক, তাই সে কোনোদিনই আমাকে মা বানাতে পারত না। মা হওয়ার ইচ্ছায় আমি আপনার কাছে এসেছিলাম। আপনি আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন, কিন্তু একটা সত্যি কথা বলি, আমি আপনার শরীরের নেশায় পড়ে গেছিলাম।
তাই তো বারবার আপনার কাছে ছুটে এসেছি। কিন্তু হঠাৎ একদিন আমি ফিল করি আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্লিজ আমাকে ভালোবাসুন না, বাসুন না আমাকে ভালো। না বৌমা, এটা অজাচার। কিসের অজাচার? দেখো বৌমা, আজ আমাদের এই অজাচারের শেষ দিন। এরপর তুমি সব ঠিক করে ভাইয়ের সাথে আবার সম্পর্ক তৈরি করো। প্লিজ দাদা, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। না স্যার, আমি ক্ষমা করতে পারিনি। আমি শাস্তি দিয়েছি সুনয়নাকে, শাস্তি দিয়েছি আমার দাদাকে। ওরা দুজনেই আমাকে ঠকিয়েছে। যখন যাকে আমি বিশ্বাস করে আঁকড়ে ধরতে গেছি, সেই আমাকে সেটা ঠকিয়ে গেছে। আপনি শাস্তি দেওয়ার কে রাজীববাবু? আপনি জাজমেন্টাল হলেন কোন অধিকারে? এই পৃথিবীতে আপনাকে বিচারক বানিয়ে কে পাঠিয়েছে? আপনি নিজেও তো ধোয়া তুলসী পাতা না, তাহলে ওই কৌশিকীর দিকে ঝুঁকতেন না। তবে হ্যাঁ, আমাদের দেশের আইন ব্যবস্থা যাকে বিচারের দায়িত্ব দিয়েছে, সেই মহামান্য বিচারপতি আপনাকে শাস্তি দেবেন। দুটো খুন, প্রেসক্রিপশন জাল, এরকম অনেক অপরাধের অপরাধী আপনি। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ নিজের দোষকে ছোট করে দেখে, কারণ তার কাছে একটা পরিস্থিতির দোহাই থাকে। কিন্তু অন্যের দোষ দেখলে সে জাজমেন্টাল হয়ে ওঠে, স্বঘোষিত বিচারক হয়ে মাঝে মাঝে তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে ফেলে। তৈরি হয় অপরাধের চারণভূমি। অপরাধ তখন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে। তাই আবারও বলছি, সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।